থামছে না বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা। নানা ইস্যুতে কয়েকদিন পরই ফুঁসে উঠছে সীমান্তের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে দুই দেশের জনগণের মধ্যেও ঘটেছে দিনভর সংঘর্ষ। অন্তর্বর্তী সরকারকে ভারতের মেনে না নেওয়াকে সংকটের কারণ হিসেবে বলছেন বিশ্লেষকেরা। তাই কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি জাতিসংঘে যাওয়ার পরামর্শ তাদের। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থানে উত্তেজনা বেশ কিছুদিন ধরে। এর মধ্যেই গাছ বা ফসল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা। ভারতের লোকজন বাংলাদেশে ঢুকে পড়লে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এক পর্যায়ে বিএসএফ এর পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে আহতও হন কয়েকজন বাংলাদেশি। আগে থেকে অ্যাক্টিভ ছিল আমাদের উপর আক্রমণ করার জন্য। আমরা যাওয়ার পর দেখি আমাদের লোক কিছু হওয়ার পর দেখি ওরা আরও লোক বেড়ে চলে আসে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের শূন্যরেখা অতিক্রম করে প্রায় ম্যাক্সিমাম 50টি আম গাছ, অনেক গম এবং কলা গাছ, বড়ই গাছ, তারা এগুলো কেটে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে দুই দেশের মানুষের আদান প্রদান প্রতিদিনের চিত্র। 5 আগস্টের পর সম্পর্কের টানাপোড়েনে যা ব্যাহত হচ্ছে। এছাড়াও শেখ হাসিনার ভারতে আশ্রয়, বন্যা, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের গুজব, ভিসা বন্ধ সহ নানা ইস্যুতে সম্পর্কের অবনতি হচ্ছে। এর মধ্যে ভারতের কাঁটাতারের বেড়া বৈরিতায় নতুন মাত্রা, যাতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ হয়েছে দুই দেশের জনগণও। সীমান্তে জনগণের মধ্যে এই আদান প্রদান চলাফেরা থাকবে। আপনি কাঁটাতারে বেড়া দিয়ে তাদের এটা বন্ধ করতে পারবেন না। স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে আমাদের অধিকারটা ফিরে পেয়েছে, আমি বলবো সেই দিক থেকে। এটা তাদের জন্য গাত্রদাহের কারণ হতেই পারে। অন্তর্বর্তী সরকার আসার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে দুই দেশই। এজন্য উচ্চ ক্ষমতার ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপনের অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা সীমান্ত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। আলোচনা মাঠে তাদেরকে আনতে হবে। তারাও কিন্তু আমাদের উপর নির্ভরশীল। আমাদের ছেড়ে তারা কি চলতে পারবে? যদি এটাকে এর পরবর্তীতে থামাতে হয়, যে আর যাতে দিতে না পারে, সেক্ষেত্রে এটাকে আরও উপরের লেভেলে নিতে হবে। এই যে আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ হলো, অবশ্যই আমরা জাতিসংঘে অবহিত করতে পারি। 4156 কিলোমিটার সীমান্তের 3271 কিলোমিটার এরই মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি 885 কিলোমিটারেও বেড়া নির্মাণের চেষ্টা চলছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিকভাবে ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দলের কর্মসূচিতে আওয়ামী অনুপ্রবেশকারীদের ভিড়তে না দেওয়ার নির্দেশ দেন। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা। এতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং দেশের উন্নয়নে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে সকল সেক্টরে উন্নয়ন করে গেছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে অন্য দলকে পুনর্বাসনের চিন্তা না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে। সরকারের যারা আমরা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কর্মসূচিতে আওয়ামী অনুপ্রবেশকারীদের ভিড়তে না দেওয়ার নির্দেশ দেন তিনি। অন্য কেউ সরকার গঠন করল, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি, বাংলাদেশে যদি 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন?
রাজনৈতিকভাবে ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন অনুতপ্ত হতে হবে বলেও সতর্ক করেন তিনি। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যখন সতর্ক হতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলসহ অংশীজনদের ঐক্যমত্য ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, বাকি কাজ নির্বাচিত সরকার পরে করবে বলেও মত তার। রোববার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয় বিএনপির সব কার্যালয়ে। তারপর কেন্দ্র ঘোষিত সময়ের আগেই ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। সবাইকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দেশ গঠনে তার অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি জ্বালিয়ে কাজ শুরু করেছিলেন। এ সময় সমসাময়িক ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ভোটের অপেক্ষায় আছে পুরো দেশ, তাই প্রাথমিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে এক যুগেরও বেশি সময় পর নেতাকর্মীদের এমন শোডাউন। নেতাকর্মীরা বলছেন, জিয়াউর রহমানের আদর্শ চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জিয়া উদ্যান, ঢাকা। এবার নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নাগরিক ভোগান্তি রোধে তথ্য সংগ্রহকারীদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। আজ থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহ্বান ইসির। নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং নানা কারণে তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হয় প্রতি বছর। এবার ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রাথমিক তথ্য সংগ্রহ। পরে ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহণ সহ নিবন্ধন সম্পন্ন হবে স্থানীয় কেন্দ্রে। এই প্রক্রিয়া চলবে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত, আর ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার এলাকায় স্থানান্তরের আবেদন নেওয়া হবে। একই সময়ে মৃতদের নামও বাদ দেওয়া হবে। সংগৃহীত তথ্য সার্ভারে আপলোড করা হবে ৫ মের মধ্যে। এবারও তথ্য সংগ্রহ হবে। আমরা প্রশিক্ষণে মাননীয় কমিশনের যে নির্দেশনা সেগুলো শেয়ার করেছি এবং আমাদের আইন বিধির আলোকে মাঠ পর্যায়ে গিয়ে ভালোভাবে কাজ করতে বলেছি। ১১,৮০১ জন তত্ত্বাবধায়কের অধীনে সারা দেশে তথ্য সংগ্রহকারী ৫৫,০১৬ জন। বর্তমানে খসড়া তালিকায় মোট ভোটার ১২,৩৬,৮৩,৫১২ জন। এবার নতুন ১৯ লাখ ভোটার যুক্ত হতে পারেন বলে ধারণা নির্বাচন কমিশনের। এই কার্যক্রম পরিচালনায় নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ স্ক্যানার ও ৪,৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি। শিক্ষকদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করছি। এনআইডি মানুষের জন্য যে কি প্রয়োজন এবং যদি ভুলটা হয়ে যায় তাহলে মানুষের যে কি পরিমাণ কষ্ট সেটা ওনাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করেছি। প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। তবে আগের বছরের তথ্য নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হয় ২ জানুয়ারি।
আর দাবি ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা দেয়া হয় 2 মার্চ। এছাড়া নির্বাচনের সময় বাদে যে কোনো সময় তালিকা সংশোধন করতে পারে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন। শহীদ মিনারে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলে দাবি করেন তারা। বলেন, অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা উল্লেখ করেন যে কোটার জন্য এত প্রাণ দেওয়া হলেও সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা। এই ফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের দাবি তাদের। এই 30-40 মার্ক কম পেয়েও কিভাবে এই 5ই আগস্টের পরে বাংলাদেশে তারা পাবলিক মেডিকেলের মতো জায়গায় চান্স পাবে, এই বৈষম্য কিভাবে তাদের সাথে করা হলো? এই কোটা প্রথা বাতিল করে যারা অসঙ্গতিভাবে এখানে চান্স পেয়েছে তাদের ভর্তি বাতিল করতে হবে। এই কোটা পদ্ধতিকে তীব্র নিন্দা ভরে প্রত্যাখ্যান করছি। আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার আগের দিন বৈঠক করলেন চীন, রাশিয়া, মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর আশ্বাস দেন তারা। এ সময় অর্থনীতি, বাণিজ্য সহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেজিংয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বসবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ। সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এর মধ্য দিয়ে ঢাকা বেইজিং বোঝাপড়া আরও বাড়বে। আমরা খোলা মন নিয়ে বাংলাদেশের সব প্রস্তাবের উপর আলোচনা করতে প্রস্তুত। এরপর পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার নতুন রাষ্ট্রদূত। পরে তিনি বলেন, অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, সেই ধারা অব্যাহত থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশা করছি। এ নিয়ে কারিগরি দল কাজ করছে। স্থানীয় মুদ্রা সহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক দুই দেশ। বাংলাদেশ থেকে কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পের জন্য কর্মী নেবে রাশিয়া। তবে তার আগে হবে বিস্তারিত আলোচনা, পরে চুক্তি করার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স সাক্ষাৎ করেন উপদেষ্টা ও সচিবের সঙ্গে। এ নিয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, গণতান্ত্রিক পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধেও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে কথা জানান জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান। তিনি বলেন, 2011 সাল থেকে মিয়ানমার সেনাবাহিনী যে অপরাধ করেছে তা জবাবদিহির আওতায় আনতে হবে। সেজন্য প্রমাণ সংগ্রহ করছে জাতিসংঘের তদন্ত দল। এই বিষয়ে তিনি বাংলাদেশের সহায়তা চান। মিয়ানমার পরিস্থিতি খুবই খারাপ মন্তব্য করেন কুমজিয়ান। আরও বলেন, দেশটিকে কড়া বার্তা দিয়েছে জাতিসংঘ। তদন্ত কাজে দেরি হলেও অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে। বলেন, মিয়ানমারের অপরাধ বর্তমানে আগের চেয়ে অনেক বেড়েছে। সেনাবাহিনীর পাশাপাশি অন্যরা মানবতা বিরোধী অপরাধ করছে বলেও জানান নিকোলাস কুমজিয়ান। তদন্তের জন্য আমরা তথ্য সংগ্রহ করছি। রোহিঙ্গা গণহত্যার সঙ্গে যাদের জড়িত থাকার অভিযোগ এসেছে সবই আমরা আমলে নিচ্ছি। শুধু মিয়ানমার সেনাবাহিনী নয়, আরাকান আর্মির বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। আমরা এরই মধ্যে আরাকান আর্মির কাছে অভিযোগ আসাদের বিরুদ্ধে তথ্য চেয়েছি, কিন্তু তারা এখনো তা দেয়নি। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।
শিগগিরই আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে এই কথা জানান তিনি। গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত জানানো হয় বৈঠকে। এ সময় আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। তাদের মতে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা সাহস পাবেন। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তদন্ত কমিশন। 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা তদন্তে উঠে এসেছে বলেও জানিয়েছে তারা। এ সময় আয়নাঘর পরিদর্শনের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় প্রায় 250 জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছে আদালত। রোববার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ অস্থায়ী আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। আদালত জানিয়েছে জামিন প্রাপ্তদের তথ্য প্রমাণ যাচাই করতে 2 দিন সময় লাগতে পারে। জামিনের রায় শুনে এভাবেই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন বিডিআর জওয়ান সিরাজুল ইসলামের মেয়ে শারমিন আক্তার বিথি। আমার বাবা কোনো দোষ করে নাই। জানান এ রায় শেষ হয়েছে 16 বছরের প্রতীক্ষা। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা বিডিআর বিদ্রোহী না। আমার বাবা বিদ্রোহী না। বিডিআর জন ফয়সাল বালার বোন সুমাইয়া আক্তার সুমির অনুভূতি একটু ভিন্ন। কান্না জড়িত কণ্ঠে তিনি জানান তার ভাই চাকরি করতে পেরেছেন মাত্র 19 দিন। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। জামিনপ্রাপ্তদের স্বজনরা জানান এ রায় মুক্তি মিলেছে বিদ্রোহীর তকমা থেকে। চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তারা। যারা খালাসপ্রাপ্ত এবং যারা বিস্ফোরক নামে একটা ভুয়া মামলা আটক ছিল তারা গত 16 বছর আগেই তারা বিভিন্নভাবে হাইকোর্ট থেকে এবং যারা তদন্তকারী কর্মকর্তা ওনাদের কাছ থেকে রায় পাইছিল। কারাগারে যে থাকলো এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে না। আইনজীবীরা জানান যাদের খালাসের বিরুদ্ধে আপিল করা হয়েছে এবং যারা দণ্ডিত হয়েছেন তারা জামিন পাবেন না। বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, এই জন্য আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম 250 জনের পক্ষে আমরা আগামী 2 দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী 2 দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। মামলার পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। প্রায় 1263 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন 284 জন। বিস্ফোরক মামলায় 834 আসামির বিচার শুরু হয় 2010 সালে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো বিনামূল্যের 26 কোটি পাঠ্য বই ছাপানো হয়নি, তবে দিনরাত ছাপাখানাতে কাজ চলছে বলে জানিয়েছেন মুদ্রণ মালিক সমিতি। কাগজের সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান তারা। এনসিটিভি বলছে এরই মধ্যে কাগজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সব বই ছাপা হয়ে যাবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর বাতিল করা হয় নতুন শিক্ষাক্রম, সেই সঙ্গে পাণ্ডুলিপি পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। বই ছাপাতে সাধারণত 4 থেকে 5 মাস সময় লাগে। এবার বইয়ের পরিমার্জন শেষে 40 কোটি বই ছাপানো শুরু হয় ডিসেম্বর থেকে। সব বই ছাপা হচ্ছে দেশি ছাপাখানায়। মুদ্রণ মালিক সমিতি বলছে একদিকে কাগজের সংকট, অন্যদিকে দামও টন প্রতি 15 থেকে 20 হাজার টাকা বেড়েছে। ছাপাখানাতে 24 ঘন্টায় কাজ চলছে। প্রথম কিনা শুরু করলাম 1,05,000, 12, 17 থেকে 1,32,000, এখন 1,38,000 টাকা হয়ে গেছে। কাগজের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তারপরেও পয়সা দিয়ে সিরিয়াল করে কাগজ পাওয়া যাচ্ছে ইলেকট্রনিক পদ্ধতি।
এনসিটিবি বলছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সহায়তা দেয়া হচ্ছে, কাগজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের ভূত প্রিন্টারদের মধ্যে যেমন আছে, অন্যদিকে পেপার মিলগুলির মধ্যেও আছে। তো আমরা যেহেতু প্রিন্টাররা হচ্ছে আমাদের ইমিডিয়েট, তাদের সাথে আমরা মূল কাজটা করে থাকি। তো এটা করতে গিয়ে আমরা দেখলাম যে এটা পেপার মিল পর্যন্ত এটা ছড়িয়ে গেছে, মানে তাদেরও সুযোগ আছে, সুযোগ তারা নেয় যে পরিস্থিতির সুযোগের দাম বাড়িয়ে দেয়। তার জন্য আমরা কিছু কাগজ আমদানির ব্যবস্থা করে দিচ্ছি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সব বই এ মাসের মধ্যে ছাপার চেষ্টা করা হচ্ছে। এনসিটিবি জানায় আগামী সপ্তাহের মধ্যে দশম শ্রেণীর সব বই দেয়া হবে। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছবে। প্রাথমিকের সমস্ত বইগুলি, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বাকি বইগুলো দেওয়া, এবং অন্যদিকে আমাদের এবং ইবতেদায়ীর বইগুলো দেওয়া, এবং সেই সাথে আমাদের মাধ্যমিকের দশম শ্রেণীর বইগুলো আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো। এবার বইয়ের কাগজের মান অন্যবারের চেয়ে অনেক ভালো বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য খরচ ভবনে মালিকদের অনীহা আর আইন প্রয়োগে শিথিলতার কারণে রাজধানীর বহুতল ভবনে বারবারই আগুন লাগছে। পানির অভাব, যানজট, সরু রাস্তা, বিদ্যুৎ ও ইন্টারনেটের তারের কারণে আগুন নেভানোর সময় বেগ পেতে হয়। নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে আইন প্রয়োগ করতে পারছে না ফায়ার সার্ভিস। শীতের সময় রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড যেন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। শুক্রবারও হাজারীবাগে ফিনিক্স লেদারের 7তলা ভবনের 5ম তলায় আগুন লাগে, যেখানে ছোট ছোট কারখানা চালায় বিভিন্ন প্রতিষ্ঠান। আগুন লাগার পর সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে যেতে পারেনি, এমনকি বড় লেডার ওঠানোর মতো জায়গাও পাওয়া যায়নি। আগে 2বার আগুন লাগার পর ভবনটিকে আগুন ব্যবস্থাপনার জন্য চিঠি দিলেও কাজ হয়নি। ডিসেম্বরে সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যায় 5টি মন্ত্রণালয়। সেখানে ফায়ার সার্ভিস চিঠি দিলেও কান দেয়নি মন্ত্রণালয়, এমনকি সচিবালয়ে নেই ইমার্জেন্সি সিঁড়ি সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মোবাইল কোর্টে আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে যে আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নেই, আমাদের লোকাল গভর্নমেন্টের উপর নির্ভর করে অথবা অন্যান্য সংস্থার উপর নির্ভর করে থাকতে হয়। মামলার ক্ষেত্রে জটিলতা আছে, আপনি জানেন যে সংস্থা কর্তৃক কোনো মামলা ওইভাবে নিতে চায় না, আইনত কারোর নামে দিতে হয়, মানে যিনি বাদী হয়ে মামলা করবেন তার নামটা উল্লেখ করতে হয়। এখানে জটিলতা রয়েছে যে এই ইন্সপেক্টর তো 2 দিন পরে পোস্টিং হয়ে আরেক জায়গায় চলে যাবে, তখন এই মামলাটা কিভাবে পরিচালনা হবে। বিশ্লেষকরা বলছেন ফায়ার সার্ভিস কাজ শুরু করার আগেই ফায়ার ডিটেকশন সিস্টেম থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তবে এই বিষয়ে টাকা খরচে ভবন মালিকদের আগ্রহ কম। শুধু আমি লাইসেন্স একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম, সেটা কিন্তু কখনো যদি প্রয়োজন হয়, যদি রিস্ক থাকে, এখন বিল্ডিংগুলো দরকার ফায়ার ব্রিগেডের এমন এনফোর্সমেন্ট পাওয়ার থাকবে, তারা দরকার বন্ধ করে দেবে। আসলে ফায়ারের সেফটি না থাকলে আমি ট্রেড লাইসেন্স পাবো না এবারে, এবং আমাকে একটা দায়বদ্ধতা করতে হবে। রাজধানীর বহুতল ভবনগুলোর মালিকদের ফায়ার সেফটি রুলস মানতে বাধ্য করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।